আর কার কি প্রবলেম? এই শুনেন, কোডগুলা মুখস্থ কখনোই করতে যাবেন না। এগুলা কখনোই মুখস্থ করতে হয় না বা করতে পড়া লাগেও না। আপনি খালি 2-3 বার একটু এই করেন, প্র্যাকটিস করেন, আপনার এমনি চলে আসবে, বুঝছেন? আপনার এমনি চলে আসবে, 2-3 বার খালি একটু মানে প্র্যাকটিস করেন। এটা যেমন ওয়ার্ডপ্রেস, আপনি যদি, যেমন আমি আমাদের মানে ল্যাব বিতে আপনাদেরকে আবার একটু রিভিউ করে দিচ্ছি, বা আমি এটার সঙ্গে আবার করতেছি। বেশ কিছু প্রবলেম আপনারা সম্মুখীন হয়েছেন। দেখেন এই জায়গাটায় আমি আপনাদের করে দিচ্ছি। তার আগে আমি আপনাদেরকে একটা একটা ডিফারেন্স দেখাই, সেটা হচ্ছে যে এই ক্যাপ্টেন আপনি কথা বলতেছেন, দেখেন এক একটা, এই যে আমি একটা ওয়েবসাইট বের করে আছি, একটা ওয়েবসাইট বের করে আসি না, এই যে ওয়েবসাইটটা বের করে আসি, আপনারা ওয়েবসাইটের বেসিক্যালি যে জিনিসটা মাথায় রাখবেন যে এইচটিএমএলটার কাজ হচ্ছে শুধু কন্টেন্ট গুলাকে কি করা, মার্ক আপ করা, মানে কন্টেন্ট গুলাকে অ্যাড করা। আর সিএসএস এর কাজ হচ্ছে কি, সিএসএস এর কাজ হচ্ছে এটাকে ডিজাইন করা। যেমন আমি দেখেন একটা ওয়েবসাইট বের করে আসি, তো এই ওয়েবসাইটটা যদি আমরা চেক করি, দেখেন এই ওয়েবসাইটটা যদি চেক করি যে এর শুধু যদি এইচটিএমএল হতো তাহলে এই ওয়েবসাইটটা দেখতে কেমন হতো, শুধু এইচটিএমএল হইতো যদি, তাহলে এই ওয়েবসাইটটা দেখতে কেমন হতো, মানে মানে সিএসএস না, শুধু এইচটিএমএল। আমার একটা এক্সটেনশন আছে, এটাকে আমরা ওয়েব ডেভেলপার এক্সটেনশন বলি। আপনারা গুগলে সার্চ দিলে পাবেন, নাম হচ্ছে ওয়েব ডেভেলপার এক্সটেনশন। এখানে গেলে আপনি যদি সিএসএস স্টাইলে চলে যান, আর যদি বলেন ডিজেবল স্টাইল, স্টাইল মানে সিএসএস, বুঝছেন? একে যদি ডিজেবল করে দেন তাহলে কিন্তু জিনিসটা দেখতে এরকম হতো, বুঝছেন? শুধু এইচটিএমএল দিয়ে বানায়, রাইট, লাইন বাই লাইন শুধু আপনার এই কন্টেন্টটা, ইমেজটা, হ্যাঁ এইগুলা হচ্ছে আপনারই। অর্থাৎ আপনারা এই জিনিসটা মাথায় রাখেন, এইচটিএমএলটা আপনাকে যে কাজটা করে দিতে পারবে শুধু কন্টেন্ট গুলা, ওই ট্যাগ গুলার মাধ্যমে, ইমেজ ট্যাগটার মাধ্যমে ইমেজ, হেডার ট্যাগ, হেডিং ট্যাগটার মাধ্যমে হেডিং, টেবিলের মাধ্যমে হয়তো টেবিল, ফর্মের মাধ্যমে ফর্ম, এইগুলাই আপনাকে জাস্ট করে দিতে পারবে। আর এটাকে একটা প্রফেশনালি লুকিং, হাইট ওয়াইট মার্জিন প্যাডিং সুন্দরভাবে সাজানো গোছানো করে দিতে পারবে কে, সিএসএস, বুঝছেন? সিএসএস কিন্তু একটা ইন্ডিপেন্ডেন্ট ফাইল, মানে ও কিন্তু নিজে রান হতে পারে না, আপনাকে শুধু সে হেল্প করতে পারে, আপনাকে এইচটিএমএল ফাইলটাকে সে শুধু হেল্প করতে পারবে, বুঝছেন? ও কিন্তু আমার কোনো রানেবল ফাইল না, ওকে রান করে দেখা কিন্তু কিছু না। এই জায়গাটায় যেদিন সে সিএসএস টা করছে তখন এই জিনিসটা দেখতে কেমন হয়েছে চলেন এই যে আবার দেখাই দেই। সিএসএস আর এটাকে আপনি এখন এনেবল করে দেন, দেখেন এই যে জিনিসটা তখন এইরকম। ক্লিয়ার সবাই? আচ্ছা চলেন এখন আমরা আমাদের ওই ফাইলটায় চলে যাই। আমাদের কোডিং নামে একটা ফোল্ডার ছিল, সেই ফোল্ডার। তো এই জায়গাটায় আপনারা যে কাজগুলো হয়েছে, যেমন আমি এটাকে কি করলাম, আমি এটাকে বলে দিলাম হচ্ছে ডে 1, ডে 1 দিয়ে আমি এটাকে এখানে দিয়ে দিলাম। তার মানে গত কালকে আমাদের এই কাজটা হয়ে গেছে। আজকে আমরা এই জায়গাটায় আর একটা ফোল্ডার নিচ্ছে, নাম কি দিচ্ছি, ডে 2। মানে কালকে যারা দেখেন নাই তারা আবার বিগিনিং থেকে দেখার সুযোগ পাবেন, সেই জন্য আমি ফ্রেশ থেকে স্টার্ট করতেছি। হ্যাঁ, ফার্স্ট অফ অল এই জায়গায় আপনি একটা এইচটিএমএল ফাইল নেবেন। কিভাবে নেবেন? এইচটিএমএল ফাইল ডিরেক্ট নেওয়া যায় না। এখানে দেখেন মাইক্রোসফট ফাইল আছে, পাওয়ার পয়েন্ট ফাইল আছে, এক্সেল ফাইল আছে, কিন্তু কোনো এইচটিএমএল ফাইল নেই। কিন্তু এইচটিএমএল ফাইল আপনি ডিরেক্ট নিতে পারবেন। আপনাকে তখন যেটা করতে হবে, টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে, করে এই জায়গায় হচ্ছে আপনাকে ইন্ডেক্স ডট এইচটিএমএল এটা দিয়ে দিতে হবে। এখন আপনারা একটা কোশ্চেন করতে পারেন, আপনি ইন্ডেক্স নামটা কেন দিচ্ছেন? আপনি চাইলে তো অন্য কোনো নামও দিতে পারতেন, ইন্ডেক্স নামটাই কেন দিলেন? ইন্ডেক্স নামের ওয়েবে একটা তাৎপর্য আছে। কি সেই তাৎপর্য? তাৎপর্যটা, ইন্ডেক্স নামটা হচ্ছে হোম পেজের জন্য। কার জন্য? হোম পেজ।
অর্থাৎ এই নামটা দিলে আপনি যখন এই ফোল্ডারটা ডোমেইনে রান হয়, এই পেজটা অটোমেটিক হোমে রান হয়ে যায়। এই জন্য ইন্ডেক্স নামটা ডিফল্ট হিসেবে ফার্স্টে ইউজ করাটা ভালো। চাইলে আপনি আপনার নামও দিতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু এই নামটা দিলে কিন্তু ভালো। বুঝতে পারলেন কি কথাটা আপনারা? যেমন আমরা সাধারণত যখন সিনেমা দেখি, সিনেমাতে নায়কদের নাম হয় সাধারণত কয়েকটা নামের মধ্যেই, হয় না? এগুলো হলো নায়কদের নাম। জোকারদের নাম দেয় কয়েকটা নামের মধ্যে, এরকম দিয়ে দেয় না? নায়িকাদের নামও কয়েকটা নামের মধ্যেই থাকে, বুঝছেন? তো এইরকম এখানেও দেখা যাচ্ছে এই যে নামটা, এটা হচ্ছে ওয়েবের যে আপনার ল্যান্ডিং পেজ বলি আমরা, বা হোম পেজ বলি, যে পেজটা বলি হোম পেজটা কি হোম ডট এইচটিএমএল দেওয়া যায় না। বুঝতে পারছেন আপনারা? হোম ডট এইচটিএমএল কখনো দেওয়া যায় না, ওইটাই হয় কি ইন্ডেক্স ডট এইচটিএমএল। এই জন্য আমি এখানে ইন্ডেক্স ডট এইচটিএমএল দিলাম। কেউ কখনো নামে বড় হাতের কোনো ক্যারেক্টার ইউজ করবে, অল টাইম স্মল ক্যারেক্টার, অল টাইম কি স্মল ক্যারেক্টার। না, বড় হাতে দেয়াই যাবে না, বড় হাতে এখানে কমান্ড দিয়ে বড় করতে পারবেন না তো। যেমন এই যে এইচটিএমএল কথাটা, এটা কখনোই বড় হাতে দেয়া যাবে না, দিলে ভুল হয়ে যাবে, দিলে ভুল হয়ে যাবে, বুঝছেন বিষয়টা? পিসি আর বুঝতেই পারবে না, নষ্ট হয়ে যাবে। আর এই যে নামগুলা, এগুলাও ওর স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে স্মল ক্যারেক্টার। দুইটা ওয়ার্ড হইলে মাঝে কি রাখা যাবে না, ফাঁকা রাখা যাবে। হাইফেন দিয়ে বা আন্ডারস্কোর দিয়ে কি করে দিতে হবে, ফিল আপ করে দিতে হবে। এই জায়গাটাই এখন আপনারা দেখেন, আমি এটাকে রান করবো। আমরা গতদিনে একটা এডিটর সম্পর্কে ধারণা নিয়েছিলাম, নাম কি? সাবলাইম টেক্সট। এই যে সেই এডিটরটা, এই যে দেখেন আমি ওই ফোল্ডারের মধ্যে আপডেট করছি, এখানে আপডেট হয়ে গেছে, দেখছেন? এটাই হলো সাবলাইমের একটা অ্যাডভান্টেজ। অর্থাৎ আমি ওইখানে ডে 1 ডে 2 করছি কোডিং ফোল্ডারের মধ্যে, এখানে ওইভাবে সে কি করে নিছে, সাজায় নিছে। এখন দেখেন আমি ডে 2 ওপেন করলাম, এই ইন্ডেক্স ডট এইচটিএমএল টা এখানে রান করি। দেখেন কোড কেন মনে রাখার প্রয়োজন হয় না বা মনে রাখতে দরকার নাই। আপনি দেখেন এখানে যখন জেনে যাবেন, তখন এখানে চাইলে যে যেমন এইচটিএমএল লিখলেন, এই যে এইচটিএমএল এর সিনট্যাক্স চলে আসবে। আপনি যদি ট্যাগ গুলা মনে থাকে, এটা আসবে, ওরা সাজেস্ট করে দিবে। আপনার ভুল করার সুযোগ এখানে খুবই কম যদি জানা থাকে। আপনি ভুলেও ভুল করতে পারবেন না, মানে এই জায়গা ফেল করাটাই কষ্ট। হ্যাঁ, হ্যাঁ, ওরা ধরে দেবে আপনি কোথায় মিস্টেক করতেছেন, কোথায় ভুল করতেছেন। ইভেন আপনি যদি একটু জানেন, এখানেও হেল্প পাবেন। যেমন আপনি যদি আইএমজি লেখেন, এই যে ইমেজ ট্যাগ চলে আসবে, বুঝতে পারলেন? আপনি যদি H1 এই যে লেখেন, H1 ট্যাগ চলে আসবে। আপনি যদি কি পি লেখেন, এই যে প্যারাগ্রাফ ট্যাগ চলে আসবে। আপনি যদি এখানে ডিপ লেখেন, ডিপ ট্যাগ চলে আসবে। এইগুলা যদি আপনি ভুল করেন, ভুল করলে বরং ওরা আরো ধরায় দিবে, কালারটা অনেক সময় ডিসকালার করে দিবে। কালারটা অনেক সময় কি করে দিবে, কালারটা অনেক সময় ডিসকালার করে দিবে, বুঝছেন? এই যে দেখেন আমি ইমেজ সোর্সের একটা কোটেশন কি করে দিছি, মুছে দিছি। এই জায়গা এইগুলা কি হয়ে গেছে, কালার চেঞ্জ। এই যে যখন কালার চেঞ্জ, তখন আপনাকে স্টপ হয়ে যাইতে হবে। কেন? আপনি ভুল করতেছেন, বুঝতে পারছেন? এই জন্যই কোডগুলা মানে সবচেয়ে এখন এখন বলতে পারেন যে কোডিং এর একটা স্বর্ণযুগ, বুঝছেন? এই যে চলে আসলো। কোডিং এর স্বর্ণযুগ কেন বলা হয়, সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে আমরা একটা সময় ধরেন কোডিং করছি, বাইরে থেকে যখন আমরা একটা প্রজেক্ট পাইতাম, আমাদের অনেক টেনশন করতে হতো কিভাবে করব, কি কয়টা ডিপ নিব, কি হবে না হবে। আর এখন দেখেন কোডিং করাটা কত সহজ। যেমন আপনি কি করলেন, আপনাদের কালকে আমি থিম ফরেস্ট নিয়ে দেখাইলাম না? এই থিম ফরেস্টেই চলে যান, যাওয়ার পরে
আপনি সাপোজ এখানে সিএসএস এর যে প্রজেক্ট গুলো আছে এই জায়গা থেকে আপনি একটা ফর্ম নেন, ফর্ম গুলা সম্পর্কে তো জানেন, জানেন না? এই যে ফর্ম গুলা দেখেন, সিএসএস দিয়ে ফর্ম বানায় রাখছে। এই ফর্ম গুলো আপনারা হয়তো এলিমেন্টর দিয়ে দুই একটা বানাইছিলেন না? ফর্ম মানে কাস্টমাইজ করছিলেন। এই ফর্ম কাস্টমাইজ করা হয়েছে মানে ওই যে ইমেল দেওয়ার জন্য। হ্যাঁ, ওইটা আমি বলছি কাস্টমাইজ করা হয়েছে, বুঝছেন? এই যে দেখেন, এটা হলো একটা ফর্ম, বুঝছেন? এই ফর্ম এটা আসলে দেখতে কেমন, আপনি এটা কি স্ক্রিনশট করেন। ওরা হচ্ছে আসলে কি সার্চ ফর্ম বানাইছে, কি ফর্ম বানাইছে, সার্চ ফর্ম বানাইছে। আপনি এখন এই জায়গাটায় চলে যান, যাওয়ার পরে আপনি চাচ্ছেন আপনার এই ধরনের ফর্ম বানায় কি করবেন, থিম ফরেস্টে দিবেন। একে আপনি স্ক্রিনশট করেন, একে স্ক্রিনশট করে রাখেন আর চ্যাট জিপিটিতে চলে যান। কোথায় চলে যান? চ্যাট জিপিটিতে চলে যান। এই যারা কথা বলতেছেন একটা জিনিস ধরে কিন্তু দাঁড় করায় রাখবো না, পারবেন না কিন্তু দাঁড়ায় থাকা লাগবে, বুঝছেন? এই যে দেখেন আমি এখানে কি করে দিলাম, ফর্মটা সাবমিট করে আমি বলে দিলাম কনভার্ট ইট এইচটিএমএল সিএসএস। এইচটিএমএল সিএসএস এ কি করে দাও, কনভার্ট করে দাও, ইন্টার প্রেস করো। তো দেখেন আপনার এই জিনিসটা দেখেন ও কত সুন্দর করে আপনাকে এখন ও এইচটিএমএল সিএসএস আপনাকে এটা বানায় দেয়। আচ্ছা এখন দেখেন ও বানায় দিছে। এখন আমি বলতে চাচ্ছি যে এত বড় একটা ইম্পর্টেন্ট কাজ ও করে দিল, এখন এটা কি ইউজ করা আপনার শেখাটা প্রয়োজন না? একটা সময় ছিল এগুলা কিন্তু আপনাকে হাতে হাতে বানানো লাগতো, আর এখন দেখেন আপনাকে হেল্প করার জন্য আপনার থেকেও বুদ্ধিমান একজন আছে, চ্যাট জিপিটি। দেখেন কয়েক সেকেন্ড লাগলো, অথচ এগুলা একটা সময় আমরা যখন কোডিং এ কাজ করছি আমাদেরকে দিত 2 দিন করে সময় দিয়ে রাখতো আপনি বানান, অথচ 1 মিনিটও ওর লাগলো না। দেখি ও কিভাবে বানাইছে, আমাদের ছবির সাথে মিলছে কিনা। আমি এটাকে কপি করলাম, কপি করে আমি এটাকে এইচটিএমএল এর মধ্যে কি করে দিলাম, পেস্ট করে দিলাম। ক্লিয়ার বিষয়টা? এরপরে ও একটা সিএসএস ফাইল করছে, আমি এই জায়গায় একটা সিএসএস ফাইল নিলাম, এটা আমি বুঝাই দিব, টেনশন করার কারণ নাই। আমরা এখন এখানে এই সিএসএস টাকে কপি করলাম, এখানে পেস্ট করলাম। এখন আমরা এই প্রজেক্টটা রান করি, চলেন। এই যে দেখেন মোটামুটি কি চলে আসছে না, যেভাবে সে ছবিতে দিছে দেখেন সেভাবে চলে আসছে। এখন এই যে 19-20 ব্যাপারটা, এটা যদি এইটুকু যদি আপনি কাজ করে নিতে না পারেন তাইলে আপনার জন্য আসলে কাজ। ওর এখানে কি হয়েছে, আমরা ছবিতে দিছি কেমন, ছবিতে ধরেন যে এরকম ছিল, পিছনে একটা ব্যাকগ্রাউন্ড, এর মাঝেই। এখন তাহলে আপনাকে কি করতে হবে, এই এটাকে ইনস্পেক্ট করেন, ইনস্পেক্ট করার পরে টোটাল এটা, এটা, এরপরে আপনি এখানে হোয়াইটটা, এই যে হোয়াইটটা একটু বাড়ায় দেন তো। এই যে দেখেন হোয়াইটটা আমি বাড়ায় দিলাম। এখন বলেন সিমিলারিটি আসলো কি না? তাহলে দেখেন আমার ওর হেল্প নিয়ে আর আমার একটু জ্ঞান দিয়ে আমার কাজটা করতে কিন্তু সময় লাগে। আমি বলতে চাচ্ছি আপনারা এতটুকু অন্তত কি হন, স্বাবলম্বী হন, এতটুকু অন্তত কি হন, স্বাবলম্বী হন। তাহলে ভবিষ্যতে, কারণ কি আমি বলি, যেমন আসলে এই লাইনটা, এই ফ্রিল্যান্সিং লাইন বা প্রযুক্তি কাজের লাইনের ব্যাপারটা আমি বলি, কোন কাজের অফার আসবে আপনি নিজেও জানেন। আপনি হয়তো শিখে রাখছেন কি, শুধু শিখে রাখছেন সাপোজ গ্রাফিক্স ডিজাইন বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং বা ওয়ার্ডপ্রেস। যে হয়তো ওয়ার্ডপ্রেস শিখে রাখছেন তার একটা কাজের অফার আসলো কি, তোমাকে, তুমি যদি সোশ্যাল মিডিয়ার পোস্টার ডিজাইন করতে পারো আমার কাছে কাজ আছে। আর আপনি বললেন না আমি ওটা করবো না, আমি ওয়ার্ডপ্রেসই করবো। তাহলে একটা অফার কিন্তু আপনার হাত থেকে ছুটে গেল।
আবার পরের দিন আর একটা অফার আসলো কি, তুমি যদি ইউটিউব মার্কেটিং করতে পারো আমার কাছে কাজ আছে। তো দেখেন এই জায়গাটায় কি, এই জায়গাটায় আমি আপনাদেরকে যেটা বলবো, ফ্রিল্যান্সিং এ আপনি যেহেতু শুরু হয় নাই, আপনি এখনো ফিক্স না কি কাজ আপনি পাবেন করবেন। আমি মনে করি আপনাকে কিন্তু প্রতিটা কাজই গুরুত্ব সহকারে একটু জানতে হবে। যখন একটা রাস্তা পেয়ে গেলেন তখন ওই রাস্তাটার সাথে আপনি ওইটার মাস্টার হতে হবে, বুঝছেন? যখন আপনি কি যে একটা কাজে ওয়ার্ডপ্রেসের কাজে যুক্ত হইলেন, তখন আপনি ওয়ার্ডপ্রেসের মাস্টার হওয়ার চেষ্টা, বুঝতে পারলেন কি আমার কথাটা? তাইলে কি করতে পারবেন দেখবেন এই লাইনে আপনি খুব সহজেই এখান থেকে গ্রো করবেন। দেখেন এই যে এখানে আমাদের হয়ে গেছে। এখন আমি এটাকে কি করব, আমি এটা দেখেন কত নাম্বার লাইনে আছে, এই যে 19 নাম্বার লাইনে আছে ওয়াইডটা। আমার ওয়াইডটা হলো 285 কি দিতে হবে পিক্সেল। 19 নাম্বার লাইনে যে চলে যান, এই যে 19 নাম্বার লাইনের এই যে ওয়াইডটা, সেভ দিছি তো, সেভ কন্ট্রোল এস দিয়ে সেভ দিয়ে দিছি। এই যে দেখেন চলে আসছে। এখন আমি চাইলে এটাকে আরো কাস্টমাইজ করে ওরা যেভাবে করছে তার থেকে একটু ডিফারেন্ট করে আমি, মানে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আপনারা এমন একটা যুগে আছেন যে যুগে যে কোনো কাজটা করা আপনাদের জন্য কিন্তু ইজি প্রসেস। আর যদি জানা না থাকে তাহলে কিন্তু আপনি বোকা, বুঝতে পারছেন কি? আপনার জানা নাই কিভাবে ই করতে হবে, জানা যখন জানা থাকবে তখন আপনি যেইভাবে হেল্প নিয়ে একটা কাজ কিন্তু ইজিলি করতে হবে। এখানে কোন কাজটা আছে যেটা আপনি কাজ করতে পারবেন না, এখানে চলে যান, এখানে কোন কাজ আছে। ও, যেমন এই যে সিএসএস কন্ট্রাক্ট ফর্ম, এর দাম কত ডলার, $4 আছে। আপনি এটাকে ওপেন করেন, ওপেন করে একে দেখেন যে এর চেহারাটা কেমন। এই যে জাস্ট এই জিনিসটা চ্যাট জিপিটি কে দিলে ও 10 সেকেন্ডে এটা দেখেন রেডি করে দিচ্ছে। দাঁড়ান, ও 10 সেকেন্ডে রেডি করলো, এটা আমাকে আর প্রসেস করতে আর 10 সেকেন্ড লাগবে, মানে 20 সেকেন্ড সময়। এখন এই জিনিসটা ধরেন যে আপনি জানলে আপনার 20 সেকেন্ড সময় লাগবে, না জানলে কি আপনাকে সারা জীবন এইরকমই থাকতে হবে। চলে যান, এইখানে পিকচারটা দিয়ে দেন, এটা বলেন কি যে কনভার্ট, বা এভাবে বলতে পারেন কনভার্ট দিস পিকচার ইন HTML CSS। এই যে দেখেন শেষ, ওর কাজ শেষ। এখন আপনার কাজ কি, এটাকে কপি করেন, কপি করে চলে যান। আমি এই জায়গায় আর একটা ফোল্ডার নিচ্ছি, নাম দিলাম কি ফর্ম। এই যে ফর্ম চলে আসলো। এই যে শেষ। এখন এটাকে আপনি রান করেন, দেখেন যে পিকচার সেইভাবে দিছে কিনা। এখন এটাকে আপনি আরো 3-4টা ভেরিয়েন্ট ক্রিয়েট করেন, বুঝছেন? 3-4টা ভেরিয়েন্ট আইডিয়া নিয়ে নিয়ে ক্রিয়েট করেন, বুঝছেন? শেষ করে এখন আপনি থিম ফরেস্টে আপলোড করার চেষ্টা করেন। আমাদের সে একসেপ্ট করবে না, দিতে থাকেন তো 20 বার চেষ্টা করলে কি একটা নিবে না? আমার কথা হচ্ছে একটা নিল, এই একটা আপনাকে কতভাবে হেল্প করবে জানেন?
একটা চাকরিতে গিয়ে যদি বলেন আমার থিম ফরেস্টে কি আছে, আইটেম আছে, তাইলে ওই কোম্পানিতে আপনাকে বাদ না দেওয়ারই চেষ্টা করবে, আপনাকে রাখারই চেষ্টা করবে। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, মার্কেট প্লেস দেবে আপনাকে, মার্কেট প্লেস অবশ্যই চেক দিবে। এই জন্যই বলি, এই যুগে আপনারা যদি প্রযুক্তিতে, টেকনোলজিতে, ফ্রিল্যান্সিং এ একটু ভালো লার্নিং করতে না পারেন, তাহলে আপনাদের থেকে হতভাগা মানুষ পাওয়া খুব কষ্ট, কিন্তু বুঝছেন। চেষ্টা করবেন, হাতের মুঠোয় এখন অনেক কিছু তো আছে, অনেক কিছু আছে। আমাদের হয়তো আমরা ওয়ার্ডপ্রেসটা আপনাদেরকে দেখাইলাম, ওয়ার্ডপ্রেসের এলিমেন্টরটা শিখাইছি যেন ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে কাজ করতে পারেন বা ই করতে পারেন। আপনি সারা জীবনে ওয়ার্ডপ্রেসের মধ্যে সীমাবদ্ধ থাকবেন না। আপনি চাইলে আপনি কিন্তু নিজেই ওয়ার্ডপ্রেসের মতো কি করতে পারবেন, সিএমএস বানাইতে পারবেন। ওয়ার্ডপ্রেস কিন্তু মানুষ বানাইছে, পিএইচপি দিয়ে মানুষ বানাইছে, এটা আপনি নিজেও বানাইতে পারবেন। বুঝতে পারছেন? এই জন্য কি চেষ্টা করতে হবে, শিখতে হবে, আগাইতে হবে। বুঝতে পারলেন? আচ্ছা, চলেন আমরা যাই। এখানে অনেক কিছু জিনিস, আমি তো ছোট ছোট আইটেম গুলা দিয়ে দেখাইলাম, আপনারা অনেক বড় বড় ইগুলা যেমন এই যে ইউজার লগ ইন ফর্ম, এগুলাও সেই ভালো চলে। এই যে এইগুলা, এই যে দেখেন ছোট্ট একটা জিনিস, ছোট্ট একটা জিনিস দেখছেন। এই কয়েকটা জিনিস যদি আপনি চ্যাট জিপিটি থেকেই বানান, বানানোর পরে আপনি এখন এখানে একটু কালার ভেরিয়েন্ট আনেন, বুঝছেন। ও এখানে অরেঞ্জ কালার দিছে, আপনি একটা অন্য কালার দেন। ও এই জায়গায় ফরগেটেন পাসওয়ার্ডটা এখানে রাখছে, আপনি একটু উপরে দেন। এইভাবে একটু চেঞ্জিং আনেন, কিছু জিনিস চেঞ্জিং। ও কানেক্ট উইথ ফেসবুক দিছে, আপনি এখানে কানেক্ট উইথ গুগল দেন। এইভাবে পরিবর্তনটা আনেন, এনে আপনি এটাকে সুন্দর করে একটা প্রোডাক্ট হিসেবে তৈরি করেন, তৈরি করে এখানে সাবমিট করেন। আমার কথা, আপনার সেল হওয়ার দরকার নাই, আপনার সেল হওয়ার দরকার নাই, কিন্তু আপনার যে আছে এটাই আপনার সবচেয়ে বড় যোগ্য। বুঝতে পারছেন না? আপনার যে আছে এটাই কিন্তু আপনার সবচেয়ে বড় যোগ্যতা। আচ্ছা, চলেন আমরা থিম ফরেস্ট, হ্যাঁ থিম ফরেস্ট এখন বলবো। শোনেন, থিম ফরেস্ট হচ্ছে ওদের মেইন মার্কেটের নাম। না, মেইন মার্কেটের নাম হচ্ছে এনভাটো মার্কেট। মেইন মার্কেটের নাম কি? এনভাটো মার্কেট। এনভাটো মার্কেটের মধ্যে ওদের হচ্ছে যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, এই সাতটা ভাগ আছে। কি আছে? সাতটা ভাগ আছে। যেমন ওয়েব টেমপ্লেট, থিম, ওয়ার্ডপ্রেস, এগুলা হচ্ছে যে থিম ফরেস্ট। মানে ওয়ার্ডপ্রেস এর যা যা জিনিস, এটার জন্য কি থিম ফরেস্ট মার্কেট। কোডিং মানে যে সফটওয়্যার, আপনারা একটা ওষুধের দোকান দিবেন, একটা বিলিং সফটওয়্যার বা বিভিন্ন ধরনের প্লাগ ইন, এই ধরনের কাজগুলোর জন্য ওদের হচ্ছে কোড ক্যানিয়ন। কি এটা? কোড ক্যানিয়ন। ভিডিও বানাইতে আপনারা ভালোবাসেন, ভিডিও বানাইলে ওদের ভিডিওর নাম হলো ভিডিও হাইপ। অডিও যদি অডিও সাউন্ড তৈরি করে থাকেন, তাহলে ওদের সেটার নাম হচ্ছে অডিও জঙ্গল। এটার নাম কি? অডিও জঙ্গল। আপনারা যে গ্রাফিক্সের স্টক মার্কেট গুলা ভালোবাসেন না, অ্যাডোবি,
তারপরে শাটার স্টক, অ্যাডোবি স্টক, ফেব্রিকা, রিপিট, এগুলো আছে না? যে সবচেয়ে এই হচ্ছে যে গ্রাফিক রিভার, এই মার্কেটটা খুব ভালো, বুঝছেন? এইখানে দেখেন আমি আপনাদের একটা আইটেম দেখাই। আপনারা গ্রাফিক রিভারে যদি এই যে ফ্লায়ার আছে না, দেখেন এই ফ্লায়ারে আপনারা যদি এই যে এই কাজগুলা করে রাখতে পারেন, এইখানে পার্টি ফ্লায়ার নামে একটা আছে, কাজ আছে, বুঝছেন? দেখেন এই যে পার্টি ফ্লায়ার দেখতে পাচ্ছেন না, এইগুলার কিন্তু হিউজ সেল হয়, বুঝছেন? হিউজ পরিমাণে দেখেন সেল হয় এই যে এইগুলা। হ্যাঁ, এই এআই, আপনি না দেখে না বুঝে একটা কথা বলেন কেন? আপনার এআই এরা একসেপ্ট করবে? আপনি ফটোশপ দিয়ে দিয়েই দেখেন তো আপনারটা একসেপ্ট করে কিনা। এগুলা এআই না, এগুলা হচ্ছে এরা ফটোশপ দিয়ে তৈরি করছে। যেমন আপনি যে ক্রিসমাস ফ্লায়ার দেখেন, ক্রিসমাস ফ্লায়ারে দেখেন এই যে অ্যাডোব, এটা কি ফটোশপ পিএইচডি, বুঝতে পারছেন? ফটোশপ পিএইচডি এখানে আপনার দিতে গেলে এইগুলা যেমন দেখেন, আমি আপনাদেরকে দেখায় দেই, এগুলা খুব স্ট্যান্ডার্ড মানের কাজ কিন্তু, বুঝছেন? এগুলা খুবই স্ট্যান্ডার্ড মানের কাজ। এই ফ্লায়ার ধরেন যে আপনি যদি আমি আপনাদেরকে একটা চ্যানেল দেখাই, যেমন এই যে হটপিন, এদের চ্যানেলে যান, দেখেন এদের চ্যানেলে কত ফ্লায়ার আছে, কতগুলা ফ্লায়ার আছে, 2184টা ফ্লায়ার আছে। এই যে দেখেন, দেখছেন? 2184টা। এগুলা যদি আপনারা বের করে দেখতে চান, যে যেমন আমি একটা বের করে দেখি, এটা দেখি, তো দেখেন এই যে এটা একটা সাপোজ ফ্লায়ার, এটা সেল হয়েছে কয়বার? এটা অবশ্য সেল এখনো সে পায়নি, বুঝছেন? এটা সেল পায়নি, মানে আপনার মেইন বিষয় হচ্ছে আপনার 10টা সেল পাইলেও কিন্তু আপনার অনেক। আপনি যদি 10টা সেলও পান, যেমন এটা যায় বার্থডে ফ্লায়ার বান্ডিল, যেমন এই যে এটা সেল পাইছে, সে 2টা সেল পাইছে, $9 করে, $18। সে ওভারঅল কত টাকা এখান থেকে ইনকাম করছে সেটাও আপনি দেখতে পাবেন। সোল্ড মোর দেন $75,000, $75,000 এখান থেকে earn। আপনি যদি ফটোশপ ভালো পারেন, এগুলা কিন্তু সব ফটোশপের, বুঝছেন? আর এখানে আপনাকে ফটোশপ দিয়ে শুধু বানায়ও না, এখানে আপনার কতটুকু, কত ইঞ্চি ব্লেড, কতটুকু 8 GB, এরপরে আপনার সিএমওয়াই কে হলে সেটা কতটুকু, সব কিছু ডিফাইন করে দিতে হয়। সব কিছু কি করে দিতে হয়, এখানে কিন্তু ডিফাইন করে দিতে হয়। এআই হলে কি আপনার এই লেয়ার টেয়ার এগুলা ডিফাইন করে দেয়? এআই থেকে আপনাকে মন মতো লেয়ার টেয়ার এগুলা কি সাজায় দেয় আপনাকে? না, এখানে আপনার ওরা 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 আপনাকে মনে হয় পিএইচডি বানায় দিবে না, বানায় দিবে কি? তাইলে আর এই মার্কেট কি আপনি দিলেই নিবে? আপনি এইভাবে একটা পিএইচডি সুন্দর করে বানায় দেন, আপনি নিবেন। আমি আপনাদেরকে, আমি এই ডিজাইনের উপরে ক্লাস নিছিলাম, বুঝছেন? আপনাদেরকে দেখাই, আমার চ্যানেল দেখছেন কিনা আমি জানি না, এই ডিজাইনের উপরে আমি ক্লাস নিছিলাম। রিইউজ করতে হবে মানে আসলে একটা জিনিস বলি আমি আপনাদের, অনলাইনে মানে যখন শুধু গুগল ছিল, এমন কোন সোর্স বা রিসোর্স নাই যেটা গুগলে ছিল না। এমন কোন রিসোর্স নাই যেটা গুগলে ছিল না, অবশ্যই ছিল, এবং খুব ভালো করে দেয়া ছিল। তো এখন কেউ এটা ইউজ করতে পারে, কেউ এটা ইউজ করতে পারে না। কারণ যে কোডটা আমি এখানে দিলাম, এখন এই কাজটাই যদি আপনাকে বলা হয়, তোমাকে আমি একটা সরকারি চাকরির প্রোগ্রামার বানাবো, তুমি এই কাজটা একটু করে দেখো, এআই থেকে বানায় নিলেন। এখন আপনার কি এটা জানা আছে কিভাবে আমি এখন এই style.css এ বসাবো, বা ওই ফাইলটা কিভাবে দিব, বা ওই ফাইলটা কিভাবে লিংক করবো, এটা কি জানা আছে? জানা নেই। দেখছেন, বড় বড় অপরচুনিটি গুলো ছোট ছোট স্কিল না থাকার কারণে হাত ছাড়া হয়ে যাইতে পারে, বুঝছেন? এটাই হলো বড় কথা। তো এই জায়গায় আমরা
দেখলাম আসলে কিছু এক্সাম্পল যে কিভাবে আসলে আমরা এই কাজগুলো করতে পারি। আমরা আবার চলেন আমাদের কাজেই চলে যাই। আমি এই জায়গায় আবার একটা ফাইল নিচ্ছি আলাদা করে। আমি এটার নাম দিচ্ছি সাপোজ কি learn.html। হ্যাঁ, অন্য একটা নাম দিলাম, বুঝছেন? দেখেন এখানে আমি HTML লিখলে HTML এর সিনট্যাক্স চলে আসতেছে। টাইটেলের কাজ কি আমরা জানি। টাইটেলের কাজ হচ্ছে এটা ব্রাউজারে দেখাবে। আমরা কিছু ট্যাগ লিখছিলাম, যেমন h1 ছিল, এই h1 এগুলো আছে 6টা, h1 h2 h3 h4 h5 h6। h1 হচ্ছে বড়, ওর থেকে একটু ছোট h2, ওর থেকে একটু ছোট h3, এইভাবে 6 নাম্বারটা সবার একটু ছোট। ক্লিয়ার বিষয়টা? এগুলা হেডিং এর জন্য ইউজ করা হয়, দিলে একটু মোটা দেখা যায়। প্যারাগ্রাফের থেকে ওর একটু প্রায়োরিটিটা মনে হয় যে বেশি টেক্সটের ভাষা। না না না, এগুলা হচ্ছে ওরা একদম স্বাধীন, কারো সাথে কারো কি নাই, চেঞ্জিং হওয়ার সুযোগ নেই। আপনি h1 h2 h3 h4 h5 6 দিচ্ছেন এইভাবে। আপনি এখন যদি পরেরটা h1 দেন, পরেরটা যেটা h2 ছিল h1 দেন, পরেরগুলো h3 এইভাবেই থাকে, কোনো চেঞ্জ হবে না। এটা এক্সেল এর মতো না যে এখানে 3 দিলাম তাহলে নিচের গুলা। আচ্ছা দেখেন এখানে আমরা হেডিং দেই, লরেম ইপসাম, এরপরে দেখেন একটা আমরা এখানে একটা ইমেজ দিয়ে দিচ্ছি। আপনাদের ইমেজ নিয়ে অনেকেরই প্রবলেম, দেখেন এইভাবে আপনারা ইমেজটা দিবেন। শোনেন, ইমেজ দেওয়ার পরে এখানে সোর্স দিতে হয়। কি দিতে হয়? এই জায়গাটায় সোর্স দিতে হয়। সোর্স মানে হচ্ছে তোমার ইমেজটা কোথায় আছে বা নাম কি তার লিঙ্ক দাও। আপনারা সবসময় যে কাজটা করবেন, যে এই যে ইমেজটা দিবেন, সাপোজ আমি এই ইমেজটা দিব, এটাকে আপনাকে কপি করবেন। কি করবেন? কপি করে আপনার ওয়ার্কিং ফোল্ডারে নেবেন। ওয়ার্কিং ফোল্ডার মানে যে ফোল্ডারে আপনি কাজ করতেছেন ওইটা, এই জায়গায় পেস্ট করে দিলেন। আর আরেকটু ভালো হয় ইমেজটার একটা নাম রিনেম করে নেন। যেমন এই ধরনের গার্বেজ নামগুলা দেখতেও ভালো লাগে না, আপনার ভুল করে দেওয়ার সম্ভাবনাটাও কি বেশি। অর্থাৎ রিনেম করে নেওয়ার সুযোগ আছে, আছে না? আপনি এটাকে রিনেম করে নেন। সাপোজ ওইটা একটা, সাপোজ কিসের, কেকের ছবি ধরে নেন, কেকের ছবি। কেক নাই যদিও, আমি মনে করলাম এটা একটা কেকের ছবি বা বার্গারের ছবি, হুম, বা মেসির ছবি। তাহলে আমরা ওর নাম যদি গার্বেজ দেওয়া থাকে, আমি এখানে দিয়ে দিলাম কি মেসি বা CR7। হ্যাঁ, তাহলে আমি এইভাবে নামটা রিনেম করলে দেখেন তো একটা ক্লিন নাম হয়ে গেল না? এই ধরনের নাম হইলে কিন্তু আমরা কিন্তু ইজিলি কি করতে পারবো, নিজেরাও লিখে দিই। এরপরে নামটা টোটালটা কপি করুন, আর এক্সটেনশনটা যেন অবশ্যই কি দৃশ্যমান হয়। এরপরে এই নামটা এখানে পেস্ট করে দেন। পেস্ট করে দিয়ে এখন আপনি এটাকে রান করেন। এই যে দেখেন আপনাদের মেইনলি এটা আইসক্রিমের একটা ছবি, তাই না? আমরা কেক নাম দিয়েছি, দেখতেছি এখানে আইসক্রিম। পিকচারটা হয়ে গেছে কি বলেন তো, বড়। এটাও ছোট করার সুযোগ আছে। আপনারা এই জায়গাটায় একে বলেন যে তোমার একটা ওয়াইড দিয়ে দিতে চাই, এখানে লেখেন ওয়াইড 300। 300 মানে 300 পিক্সেল, কিন্তু 300 মানে 300 পিক্সেল। তাহলে দেখেন কি হয়ে গেল, অর্থাৎ এলিমেন্টারে এগুলো আপনারা টেনে টেনে দিতেন না, এই জায়গাটায় আপনাকে সেটা কোডিং করে দিতে হচ্ছে। এই জায়গাটায় কি করে দিতে হচ্ছে, কোডিং করে দিতে হচ্ছে, বুঝছেন?
আচ্ছা, এরপরে আপনারা এখানে একটা প্যারাগ্রাফ দিয়ে দেন। আপনি এখানে বলে এখন কি, আমরা লরেম ইসলাম থেকে প্যারাগ্রাফটা নিয়ে চলে আসি। আমাদের সাথে চীনের একটা বড় পার্থক্য কি জানেন? আমাদের সঙ্গে চীনের একটা বড় পার্থক্য আছে, তারা কিছু নতুন নতুন করে আবার দেখতে পাইলেন, বুঝছেন? কারণ এডিশনাল এর সঙ্গে কি হবে, সিএসএস অ্যাড হবে, বুঝছেন? যে এখানে কিভাবে স্টাইল করা হয়, কিভাবে ই করা হয়। আমি এটা হচ্ছে, এটাকে আপনি সাজাইতে গেলে ওর স্টাইল, সিএসএস তিন ভাবে ব্যবহার করা যায়। কয় ভাবে ব্যবহার করা যায়? তিন ভাবে। আমরা একটাকে বলি ইন্টারনাল সিএসএস, ইনলাইন সিএসএস, আর একটাকে বলা হয় এক্সটার্নাল সিএসএস। বুঝতে পারছেন কি? একই জিনিস, কিন্তু একই জিনিস, বুঝছেন? একই জিনিস, নাম কি ডিম, ও যখন ভাজা হচ্ছে তখন নাম হচ্ছে কি মামলেট, আবার যখন ই করছে আবার নাম হচ্ছে পোস্ট, তাই না? এরকম নাম হয়ে যাচ্ছে না? তো এটা ওই সিএসএস কিন্তু একই জিনিস, ব্যবহার করার অনুসারে তিন ভাগে ভাগ করা হয়: ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, এক্সটার্নাল। ইনলাইন মানে আপনি বুঝে গেছেন, এই লাইনের মধ্যে তখন ইউজ করা হবে, বুঝছেন? লাইনের মধ্যে বলতে প্রথম ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে স্টাইল লিখতে হয়। কি লিখতে হয়? স্টাইল, বুঝছেন? এই যে স্টাইল লিখলেন না, এই স্টাইল লেখা মানেই আপনার হচ্ছে কি, এখন এর মধ্যে সিএসএস লিখতে হবে। যেমন আপনি এখানে বলেন কি কালার রেড, তাইলে আপনার এই জায়গাটায় দেখবেন এখন এই কালারটা কি হয়ে যাবে, রেড হয়ে, কি হয়ে গেল, রেড হয়ে গেল। অথচ এলিমেন্টারে এটাই আপনারা দিতেন টেক্সট কালার থেকে দিয়ে দিতেন, রাইট? আপনি টেক্সট কালার দিতেন, ও পিছনে এটা লিখে, বুঝতে পারছেন কি? আবার এই জায়গায় আর একটা স্পেস দেন, এখানে বলেন কি টেক্সট অ্যালাইন কি সেন্টার, টেক্সট অ্যালাইন সেন্টার বলেন, এটাকে রিলোড দেন, এখানে কি চলে আসছে, সেন্টারে চলে আসছে। এটাও আপনারা সেন্টার করতেন, যে দাগ থাকতো দিয়ে দিতেন, চলে আসতো, তাই না? আবার দেখেন এই জায়গায় চলে যান, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, সেভ দিয়ে দেন, রিলোড দেন, এই যে আপার কেস হয়ে গেছে। আপার কেস মানে কি? বড় হাতের। তা আমি মেইনলি এটা কি করলাম, আমি এটা আপনাদের ইনলাইন সিএসএস টা ইউজ করে শিখাই। যেমন আবার প্যারাগ্রাফে চলে যান, তাহলে আবার সেম এইভাবেই লিখতে হবে। প্যারাগ্রাফে আমি ইনলাইন সিএসএস ইউজ করব না, এর পিছনে অনেক গ্যাদারিং হচ্ছে। মেহেদি পারবেন আপনি এগুলা? এই মেহেদি পারবেন? তাইলে কথা বলতেছেন কেন? কথা বলেন না কিন্তু। এই জায়গাটা প্যারাগ্রাফ আছে, দেখেন আপনি এটা ইউজ করলেন ইনলাইন সিএসএস, এখন আপনি ইউজ করবেন ইন্টারনাল সিএসএস। এখন কি ইউজ করবেন? ইন্টারনালের জন্য আপনি এখানে লিখে রাখেন স্টাইল। এই যে হেডিং এর মধ্যে কিন্তু স্টাইল লিখছি, কোথায় লিখছি? হেডিং এর মধ্যে। আর এই স্টাইলের মধ্যে এই ট্যাগের স্টাইল, ট্যাগের প্রথম ট্যাগের মাঝে যা কিছু লেখা হয়, যেমন এই যে আমরা এগুলা লিখছি, প্রথম ট্যাগের মাঝে লিখছি না? আবার ইমেজের মধ্যে যে একটা কথা লেখা হয়েছে, এই যা কিছু লেখা হয় এগুলাকে কিন্তু অ্যাট্রিবিউট বলা হয়। কি বলা হয়? অ্যাট্রিবিউট বলা হয়। আপনাদের সিলেবাসে ছিল, এটা কিন্তু জানার দরকার আপনাদের। এই যা কিছু লেখা এগুলাকে অ্যাট্রিবিউট বলা হয়। আর এটা তো ট্যাগই। আর এই যে দুই ট্যাগের মধ্যে কন্টেন্ট যা কিছু, এগুলাকে এলিমেন্ট বলা হয়। কি বলা হয় এগুলাকে? এলিমেন্ট বলা হয়। এই হলো ট্যাগ, অ্যাট্রিবিউট, এলিমেন্ট।
হ্যাঁ, সমস্যা নাই, দিতে পারবেন, বুঝছেন। আচ্ছা, এখন আমরা যেটা কাজ করতে যাচ্ছি সেটা হচ্ছে ইন্টারনাল সিএসএস। ইন্টারনাল সিএসএস এর জন্য আপনাকে হেড সেকশনের মাঝে স্টাইল লিখতে হবে। এই জায়গায় আপনাকে একটা কথা দিতে হবে, টাইপটা টেক্সট স্ল্যাশ সিএসএস। এটার মানে হচ্ছে আমরা এখন এই ট্যাগের মধ্যে যা কিছু লিখবো ওগুলা টেক্সট এবং সিএসএস এগুলো। অর্থাৎ দেখেন আমি এখানে কি লিখছিলাম, কালার রেড, তাই না? এই জায়গাটায় আপনি লিখতে পারবেন। তবে এখন আপনাকে একটা জিনিস জানতে হবে, যেমন ধরেন আপনি এই জায়গায় আসছেন কি করার জন্য, ট্রেনিং করার জন্য। যেমন আমাদের 3টা ল্যাবে কিন্তু আলামিন আছে, 3টা ল্যাবে কি আছে, আলামিন আছে। এখন ধরেন যে একটা ঢাকা থেকে পার্সেল আসছে আলামিনের জন্য, তার জন্য আলামিনের জন্য নিচে আসছে। এখন আপনার সাথে দেখা, উনি জিজ্ঞেস করলো ভাই আলামিনের জন্য পার্সেল, আলামিন কোথায় আছে? এখন আপনি ধরেন যে 3 আলামিনকেই চেনেন, এখন কোন আলামিনের পার্সেল আপনি বলবেন কিভাবে তাকে? ধরেন যে ফোন নাম্বারেরই নাই, তাইলে এটা হইতে পারে বাবার নাম কি, এরকম হইতে পারে না? বা এই যে ফোন নাম্বার, এটাও কিন্তু একটাই হইতে পারে। তো আবার কোন ল্যাব, রাইট, মতিউর ভাই একটা কামের কথা বলছেন, কোন ল্যাব, এটাও একটা সুন্দর একটা বিষয় যে কোন ল্যাবের আলামিন বলে, এ ল্যাব না সি ল্যাব না বি ল্যাব বলেন, বুঝছেন। তো এই যে আইডেন্টিফিকেশন, এটাকে এই সিএসএস এ বলা হয় সিলেক্টর। কি বলা হয়? সিলেক্টর। অর্থাৎ আমার এখানে প্যারাগ্রাফ ট্যাগ আছে, যখন আপনার কাজ হয় এই প্যারাগ্রাফ ট্যাগ কিন্তু কয়েকশোটা দেওয়া। এখন আপনি কি করবেন, প্যারাগ্রাফের জন্য একটা কালার দিবেন, তাহলে সবাই পেয়ে যাবে। কি হবে? সবাই পেয়ে যাবে। ওই যে আলামিনের মতো ব্যাপারটা, যে বললো যে আলামিনের একটা পার্সেল আসছে, যেহেতু ডিফাইন হয় নাই, তার মানে 3 আলামিনেরই এটা, ঠিক না? না, দেখেন আমি বলে দিচ্ছি, আপনি এই প্যারাগ্রাফটা আরেকটা নেন, এই প্যারাগ্রাফটা কয়টা নিলেন, আর একটা নেন, তাহলে এখন আপনার এখানে কয়টা প্যারাগ্রাফ হয়ে গেল বলেন তো? 2টা। দেখেন আলটিমেটলি কি ঘটে এই জায়গাটায়, আপনি এর মাঝে যদি বলেন পি কালার ব্লু, কি বলে দিলেন, ব্লু, তাহলে কি করছে, 2টাই। এখন আপনার এই যে না, প্রথমটা ইয়েলো হবে, এটা কি হবে, ব্লু হবে। এখন কিভাবে করা যায়? এখন এই ক্ষেত্রে আপনাকে কিন্তু কি করতে হবে, সিলেক্টর ইউজ করতে হবে। এই জন্য এখানে ক্লাস দেয়া যায়, কি দেয়া যায়, ক্লাস। আমরা কিন্তু এলিমেন্টারে ক্লাস মনে হয় ইউজ করছিলাম, ক্লাস কি আইডি ইউজ করছিলাম, এই এই সেই ক্লাস, বুঝছেন। ক্লাস দিলে আপনি একটা নাম দিতে পারেন, যেমন আমি এখানে দিলাম কি, এখানে আমি নাম দিলাম হচ্ছে মতিউর, যে কোনো নাম দিতে পারেন, বুঝছেন। তবে স্পেস দিবেন না, সংখ্যা এগুলা দিবেন না, দিলে একটা নাম দিবেন, 2টা হলে আন্ডারস্কোর দিয়ে পূরণ করে দিবেন। এই যে দেখেন আমি কি দিলাম, মতিউর। এই মতিউরটাই যদি এখন আমি প্যারাগ্রাফের জায়গায় বসায় দেই, আর ক্লাস হলে কি দিতে হয়, একটা ডট দিতে হয়, একটা ডট দিতে হয়, ক্লাস মানে একটা ডট। দেখেন এখন কে পাইছে, এখন শুধু এই পাইছে, দেখতে পাইলেন। আবার আরেকটাই চলে যায়, যেমন এই ক্লাস, আরেকটা নেন, আমি যে কোনো নাম দিছি, তো আপনার এখানে সাপোজ টেক্সট টু বা টেক্সট টু এরকম দিতে পারেন, কপি ডট দিয়ে এটা দিয়ে দেন, কালার ইয়েলো। এখানে কোড দেওয়া যায়, কিন্তু আমরা এর আগে কোড ইউজ করছি না, এখানে কিন্তু কোড দেওয়া যায়, এই যে হ্যাশ দিয়ে, আপনারা জানেন 6টা ডিজিট দিলেই কিন্তু একটা কোড পায়, জানেন কি, 6টা ডিজিট দিলেই একটা কালার পায়।
এখন দেখেন এটাও একটা কি হয়ে গেছে, এই যে এই কালারটা হয়ে গেছে, ওর ভাগ্যে এই কালার আছে, এই কালার হয়ে গেছে, বুঝছেন? এই হচ্ছে ইন্টারনাল সিএসএস ইউজ করলাম উইথ সিলেক্টর। ক্লাস হচ্ছে একটা কিন্তু সিলেক্টর। ক্লাসের এই জায়গাটায় আর একটা জিনিস দেওয়া যায়, দুই ভাবে সিলেক্ট করা যায়, একটা ক্লাস সিলেক্ট, একটা আইডি সিলেক্ট। আইডিও দিতে পারেন, এক্ষেত্রে নাম দিলেন, বুঝছেন? যে কোনো নাম এখানে চাপাইও দিতে পারা যাবে, সমস্যা নেই। তাহলে বলেন এটা বুঝতে পারলেন কিনা? আচ্ছা, এতটুকু আপনারা দেখবেন, এই করবেন। এরপর এর সঙ্গে এক্সটার্নাল সিএসএস টা, তাহলে আপনারা ইনলাইন সিএসএস, ইন্টারনাল সিএসএস, দুইটা সিএসএস ব্যবহার করা দেখলেন। এখন আর একটা সিএসএস আছে, এক্সটার্নাল সিএসএস। কি সিএসএস? এক্সটার্নাল। এটা হলো সিএসএস এর মধ্যে স্ট্যান্ডার্ড সিএসএস, এটাই সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এবং এটাই ব্যবহার করা উচিত। এক্সটার্নাল নামটাই কি একটু আলাদা আলাদা না, যেমন বলে যে তোমাদের কিন্তু প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে, এক্সটার্নাল আসবে। এক্সটার্নাল মানে কি? বাহির থেকে কোনো এক্সামিনার আসবে, তাই না? তো এটাও কিন্তু একটা ওই রকমই বিষয়, যে এই ফাইলের মধ্যে আপনি আর সিএসএস করতে পারবেন না, আলাদা ফাইলে গিয়ে সিএসএস, কিন্তু ওই ফাইলটা আবার এর সাথে কি থাকবে? সংযুক্ত থাকবে, লিঙ্ক থাকবে, বুঝছেন? যেমন আপনারা এই জায়গায় আর একটা H2 নেন, কি নেন? একটা H2 নেন। এখানে আপনি একটা লেখা, যে কোনো একটা লেখা দিয়ে দেন। এই যে এটা হলো লেখা, বুঝছেন? এখন এটা আমরা এক্সটার্নাল সিএসএস এর সহযোগিতায় কি করব? চেঞ্জ করব, মানে ডিজাইন করব। তাহলে এই জায়গাটায় আপনাকে যে কাজটা করতে হবে, এই ফোল্ডারের মধ্যে আপনাকে একটা সিএসএস ফাইল নিতে হবে। সাপোজ যে কোনো নামই দিতে পারেন, আমি যেহেতু এটার নাম হচ্ছে learn.html, আমি এটা learn.css দিলাম। এই জায়গা learn.css টা কিন্তু ম্যান্ডেটরি না, লার্ন নামটা দিলাম আমি, যেহেতু HTML এর নাম লার্ন। আপনি চাইলে এটার নাম রহমত.css ও দিতে পারেন, বুঝছেন না? এজাজ.css ও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটাকে আপনি করবেন। এখন এই জায়গাটায় আপনি যে কাজটা করবেন, এই যে learn.css আছে না, এই ফাইলটা এখন এইটার সঙ্গে কি করে দিতে হবে বলেন তো? লিংক করে দিতে হবে। যেমন এখানে বলেন লিংক, লিংক রিলেশন স্টাইল শিট টাইপ টেক্সট সিএসএস, এটা হয়ে গেল। এখন এখানে learn.css শেষ, কাজ শেষ। এখন মজার জিনিস দেখেন, এই যে H2, এইটাই যদি এখন এই জায়গায় যায় যদি দেখেন H2 কালার কি দিলেন বলেন তো? মেরুন, মেরুন কালার দিব না, সাপোজ আমরা রেডি দিয়ে দেব, বুঝছেন? রেড। তাহলে দেখেন এটাও কি হয়ে গেছে? রেড হয়ে গেছে। বা ইয়েলো, ইয়েলো কালার হয়ে গেছে। গ্রে, গ্রে কালার হয়ে গেছে, দেখছেন? টেক্সট লাইন রাইট দেন, কোথায় দিলেন? রাইট। রাইট চলে আসে। এইটা, এটার সুবিধাটা কি? এটার সুবিধা হচ্ছে, কারণ এখানে যখন আপনি এইভাবে সিএসএস লিখবেন, ফাইলটা দেখতে এলোমেলো হয়ে যাবে, বুঝতে পারছেন না? বোঝা মুশকিল। যেমন ধরেন আমরা কি করলাম, যে আপনাদের আর খাইতে উপরে যাওয়া লাগবে না। খাওয়ার জন্য এই জায়গায় একটা টেবিল রাখলাম, ক্লাস শেষ হবে এই জায়গায় বসে খাবেন, বুঝতে পারছেন? এখানে প্লেট বাটি থাকবে, এখানে ক্লাস করবেন। তাহলে বিষয়টা কেমন হবে বলেন তো? একটা গজা খিচুড়ি না?
ওরে বাবা কিরকম এখানে খাচ্ছে দাচ্ছে এখানে ক্লাস করতেছে একটা এলোমেলো অবস্থা। তো এটা কি যে হচ্ছে এক্সটার্নাল সিএসএস ফাইলটা যেটা করবে, সিএসএস সংক্রান্ত সবকিছু ওই জায়গায় থাকবে, এইচটিএমএল সংক্রান্ত সবকিছু এখানে থাকবে। ফাইলটা একটা স্ট্যান্ডার্ড ভাবে সাজানো থাকে, এটাই হচ্ছে এক্সটার্নাল সিএসএস। আচ্ছা এখন এই টোটাল জিনিসটা কালকেরটা আর আজকে